বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে এ পর্যন্ত ষষ্ঠ দফার নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে। সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন আগামী 1 জুন অনুষ্ঠিত হবে। এই দফাতে আমাদের রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট হবে। এই 9টি লোকসভা কেন্দ্রই হচ্ছে কলকাতা এবং কলকাতা কেন্দ্রিক, কলকাতার আশপাশের মধ্যেই 2 24 পরগনা এবং কলকাতা নিয়ে 9টি যে লোকসভা রয়েছে সেখানে ভোট হবে, আমরা এটা জানি। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আজকে যে নজর কাড়া কেন্দ্রের মধ্যে নিয়ে আসবো, আমরা কয়েকটা কেন্দ্রকে করেছি এর আগে, আপনারা দেখেছেন যে যাদবপুর করেছি, দমদম লোকসভা কেন্দ্র করেছি, বসিরহাট লোকসভা কেন্দ্র করেছি, উপরে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, উত্তর কলকাতা করেছি। আজকে আমরা আলোচনার বিষয়ের মধ্যে নিয়ে আসছি দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়েছে সেটা হচ্ছে এখানে 3টে প্রথম সারির দলের, প্রধান সারির দলের প্রার্থী হচ্ছে মহিলা। 3 মহিলার লড়াই এবং 3 জন মহিলা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করেছেন। সশক্তিকরণের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য মুখ হচ্ছে 3 মহিলা। একজন হলেন মালা রায়, যিনি কলকাতা পুরসভার চেয়ারম্যান বটে। আছেন দেবশ্রী চৌধুরী, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, রায়গঞ্জের বিদায়ী সাংসদ। এবং আছেন সায়রা শাহ হালিম। আমরা জানি যে আমাদের হাসিম আব্দুল হালিম, যিনি স্পিকার ছিলেন বিধানসভার, তার বৌমা, তার ছেলের বউ ফুয়াদ হালিম সাহেবের, ডক্টর ফুয়াদ হালিম সাহেবের স্ত্রী হচ্ছেন সায়রা শাহ হালিম। এই যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কি হতে পারে? কারণ এখনো পর্যন্ত এখানে যেটা দেখা যাচ্ছে, দক্ষিণ কলকাতায় বিজেপির বাড়বাড়ন্তটা বেশি। যদিও উত্তর কলকাতাও বিজেপি আছে, নেই তা নয়, বিজেপির সেকেন্ড পজিশনে গতবারে 2019-এর লোকসভা নির্বাচনে এসেছিল। কিন্তু এবারে দক্ষিণ কলকাতাতে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই সংলগ্ন মিত্র স্টেশনের যে বুথ, সেই বুথেও কিন্তু গতবারে বিজেপি প্রার্থী লিড দিয়েছিল। সেই জন্যেই দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী, যদিও সেই অর্থে দেখা যাচ্ছে না, তাকে দেখা যাওয়া খুব কঠিন। অর্থাৎ তিনি কোথায় প্রচার করছেন, হয়তো কোথাও যাচ্ছেন, নিশ্চয়ই যাচ্ছেন কোথাও কোথাও, অবশ্যই। দেবশ্রী চৌধুরী ভালো প্রার্থী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি প্রচারে যেন কোথাও একটা গা এড়িয়ে দিয়েছেন। ধরেই নিয়েছেন যে দক্ষিণ কলকাতা মানে মমতার আতুর ঘর, অর্থাৎ মমতার রাজনীতির আতুর ঘর হচ্ছে দক্ষিণ কলকাতা। এই দক্ষিণ কলকাতা মানেই হচ্ছে মমতার মাটি, আর এই মমতার মাটিকে সহজে এখান থেকে তৃণমূলকে হারানো যাবে না। এটা একটা বাস্তব সত্য বলে মনে হয়েছে। 2004 সালে যখন এ রাজ্যের সব আসনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল, তখন একটি আসন জিতেছিল 2004-এ, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতা আসনটি। এই আসনটি 89 সাল থেকে 2011 সাল পর্যন্ত একটানা জিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ঘর বলতে পারা যায় এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রকে। তাই এই প্রেক্ষাপটে বলাই যেতে পারে যে তৃণমূল কংগ্রেস এখানে অ্যাডভান্টেজ অনেকটাই বেশি। মালা রায়ের ভরসা এখানে। মালা রায় সেইভাবে প্রচারে আসছেন না। আমি যেখানে থাকি, আমি দক্ষিণ কলকাতার ভোটার, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ভোটার। আমি যেখানে থাকি সেখানে একজন লোক আমাকে বলছিলেন কদিন আগে বাজারে যে আমাদের তৃণমূল প্রার্থীকে তো দেখা যাচ্ছে না, তিনি তো প্রচারেই আসছেন না। আমি বললাম, এসে আর কি করবেন, তিনি তো সংগঠনের জোরে জিতে যাবেন। আর একজন পাশ থেকে বললো, হ্যাঁ আসার দরকার তো নেই, এমনিতেই জিতে যাবেন। অর্থাৎ মানুষের মনে এমন একটা জায়গা করে নিয়েছে দক্ষিণ কলকাতা মানেই তৃণমূল কংগ্রেস, এটা ধরে নিয়েই এগোতে হচ্ছে। কিন্তু ঘটনা হলো যে গত 2019-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় যে জিতেছিলেন মালা রায়, সেটা কিন্তু খুব কয়েকটা ওয়ার্ডের ভিত্তিতে, সেটা হচ্ছে 60 নম্বর, 64 নম্বর, 65 নম্বর, 66 নম্বর। এই যে 4টে ওয়ার্ড,
4টে ওয়ার্ডের মাঝখানে আরেকটা ওয়ার্ড আছে যেটা ইলিয়াট রোডের সংলগ্ন যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা, এই টোটাল 5টা ওয়ার্ডে তিনি বিপুল ভোটেতে এগিয়েছিলেন, অনেক লাক্ষাধিকের বেশি ভোটে এগিয়েছিলেন, যার ফলে তিনি শেষ পর্যন্ত জিতে যান। কিন্তু অন্যান্য এলাকা থেকে সেভাবে লিড দিতে পারেননি। তো যাই হোক, মালা রায়ের ভরসা তার সংগঠন এবং তার সংখ্যালঘু ভোট, বিজেপির ভরসা তার কোর ভোটার, অর্থাৎ বিজেপি ধরেই নিয়েছে তার যে হিন্দু ভোট বা হিন্দুত্ববাদীদের যে ভোট, তার যে ভোট ব্যাংক রয়েছে সেই ব্যাংকের ভোট নিশ্চিত করে ফেলেছে। সায়রা শাহ হালিম, সিপিএম কি তার হারানো জমি ফিরে পাবে? এটাই আমাদের কাছে এখন কোটি টাকার প্রশ্ন। এখানে আমরা দেখি 2019 সালে টিএমসি ভোট পেয়েছিল 5,73,119টা, 47% ভোট পেয়েছিল, 47.5% ভোট পেয়েছিল 2019-এ। বিজেপি ভোট পেয়েছিল 4,17,927টা, 34.64% ভোট পেয়েছিল। সিপিআইএম ভোট পেয়েছিল 1,40,275টা, 11.63% ভোট পেয়েছিল। আর কংগ্রেস ভোট পেয়েছিল 42,618টি, 3.53%। অর্থাৎ সংখ্যাটা হচ্ছে, ভোটের ব্যবধান ছিল 1,55,102 ভোট। এই হচ্ছে ভোটের ব্যবধান, 1,55,102 ভোট ভোটের ব্যবধান। এই ভোটটা বেশিরভাগটাই এসেছিল এই 5টা ওয়ার্ড থেকে। অর্থাৎ 2014 সালে যদি আমরা দেখি, তাহলে 2019-এ আমরা দেখলাম বিজেপি সেকেন্ড পজিশনে 34% ভোট পেয়েছে। 2014 সালে আমরা যদি দেখি, এখানে সুব্রত বক্সী তখন প্রার্থী ছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 4,31,715টা ভোট, 36%-এর একটু বেশি, 37% ভোট পেয়েছিলেন। আর বিজেপি ভোট পেয়েছিল 2,95,336টা ভোট, অর্থাৎ 25%-এর একটু বেশি। সিপিএম ভোট পেয়েছিল 2,79,414টা ভোট, 23%-এর একটু বেশি। কংগ্রেস ভোট পেয়েছিল 1,13,403টে ভোট, 9% বা 10% মতো ভোট পেয়েছিল। 2011-তে এখানে হয়েছিল, মানে উপনির্বাচন হয়েছিল, সেখানে আমরা দেখব যে 62% ভোট পেয়েছিল সুব্রত বক্সী, 5,16,961টা ভোটে। সেখানে সিপিএম প্রার্থী পেয়েছিল 2,88,666টা, অর্থাৎ 34%-এর উপরে ভোট পেয়েছিল, 2,30,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। 2009 সালে যদি আমরা দেখি, এখানে দেখব যে এখানে টিএমসি প্রার্থী ভোট পাচ্ছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে শেষ নির্বাচন দাঁড়িয়েছিলেন লোকসভাতে, 5,76,045টা, 57.19% ভোটে জিতছেন। সিপিএম পেয়েছিল 3,50,474টা, 35.19% ভোট পেয়েছিল। বিজেপি ভোট পেয়েছিল 39,744টা, 3.95% ভোট পেয়েছিল। 2004 সালে এখানে ভোট পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় 3,93,561টা, 51%-এর উপরে ভোট পেয়েছিল। সিপিএম ভোট পেয়েছিল 2,95,132টা, 38%-এর উপরে ভোট পেয়েছিল। কংগ্রেস ভোট পেয়েছিল 7.8%, অর্থাৎ 60,377টা। এই হচ্ছে আমাদের পরম্পরা, আমাদের দক্ষিণ কলকাতার পরম্পরা। অর্থাৎ দক্ষিণ কলকাতাতে এখন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম এর লক্ষ্য হচ্ছে, এই যে আগের যে 35% যে ভোটের ব্যবধানটা ছিল 2009-তে, 2004-তে এবং আমরা 2011 পর্যন্ত দেখতে পাবো যে 35%-এর মধ্যে ভোট উঠানামা করছে সিপিএমের। 2011-তে প্রার্থী ছিলেন ঋতব্রত, তিনিও 35%-এর মতো ভোট পেয়েছিলেন, 34.78% ভোট পেয়েছিলেন। এই ভোটটাকে ফিরিয়ে আনা, সায়রা শাহ হালিম সেই জায়গায় ফিরে আসবেন। সায়রা শাহ হালিম কি দ্বিতীয় স্থানে যাবে? প্রচারে ব্যাপকভাবে এগিয়ে চলেছেন, এটা অস্বীকার করার জায়গা নাই। 1 নম্বর তিনি থাকবেন বা যার থাকার সম্ভাবনা আছেন তৃণমূল কংগ্রেসের মালা রায়ের প্রচারে খুব বেশি তাকে দেখা যাচ্ছে না। দেবশ্রী চৌধুরী হয়তো প্রচার করছেন, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম এদিকটাই প্রচার হয়তো করছেন, বা কিংবা বালিগঞ্জ এলাকায় প্রচার করছেন। পাকসারকাশ বা মেটিয়াবুরুজ বা গার্ডেন রিচ এলাকায় তার প্রচার আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সায়রা শাহ হালিম
তিনি যেমন বালিগঞ্জে প্রচার করছেন, রাসবিহারীতে প্রচার করছেন, কসবাতে প্রচার করছেন, বেহালা পূর্বে করছেন, বেহালা পশ্চিমে করছেন এবং গার্ডেন রিচেও করছেন। কয়েকদিন আগে যে মিছিল করলেন তিনি শখের বাজার থেকে রাসবিহারী পর্যন্ত, সে মিছিলে দেশপ্রিয় পার্ক পর্যন্ত বিশাল মিছিলে লোক হয়েছে। অর্থাৎ সিপিএমের মিছিলে লোক হচ্ছে। সায়রা শাহ হালিমকে সামনে রেখে সিপিএম কি পারবে দক্ষিণ কলকাতার দ্বিতীয় স্থানটা দখল করে নিতে? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন, আমাদের প্রশ্ন তাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবে পরিচিত দক্ষিণ কলকাতায় এখনই হয়তো সিপিএম 1 নম্বরে যেতে পারবে না, 2 নম্বরে যদি যেতে পেছনে যেতে পারে, সেটাই তার কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে। কারণ যে 2 নম্বর জায়গা